আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? ওকে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে আমরা কাজ, ক্ষমতা, শক্তির ১ম একটা পার্ট করছি। যেখানে আমরা শক্তি নিয়ে আলোচনা করছি। গতিশক্তি আর বিভব শক্তি নিয়ে পড়াশোনা করছি। আজকে আমরা কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। নবায়নযোগ্য, অনবায়নযোগ্য শক্তি নিয়ে পড়ব। কি আছে এখানে? শক্তির উৎস ব্যবহার, নবায়ন ও অনবায়নযোগ্য শক্তি, শক্তির রূপান্তর, শক্তির নিত্যতা, শক্তির ক্ষমতা, কর্মদক্ষতা। এগুলো হচ্ছে আজকে আমাদের টপিক। ওকে? ওকে। তাহলে কি আজকে পড়াশোনা শুরু করি? কি বলো? ঠিক আছে। তো শক্তি কি? শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতা। আর শক্তিকে আমরা মূলত ২ টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, আরেকটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি মানে কি? যে শক্তিকে আমরা বারবার ব্যবহার করতে পারি না। একবার ব্যবহার করলে সেটা নষ্ট হয়ে যায়। আর তৈরি করা যায় না। সেটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। আর নবায়নযোগ্য শক্তিটা কি? যেটা আমি বারবার ব্যবহার করতে পারব। তো এখানে কি লেখা আছে? অনবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি হচ্ছে যে শক্তি একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় এবং যা পুনরায় তৈরি হতে লক্ষ লক্ষ বছর লাগে। এগুলো হচ্ছে কি? অনবায়নযোগ্য শক্তি। যেমন কয়লা, এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে অনেক বেশি ব্যবহার করা হয়। আজকে সবকিছুই মনে করো যে প্রায় কয়লার উপর ডিপেন্ড করে। এই কয়লা দিয়েই প্রায় বেশিরভাগ জিনিসই আমাদের চলে। তারপরে আছে তেল, প্রাকৃতিক গ্যাস, নিউক্লিয়ার শক্তি, যেখানে ইউরেনিয়াম পরমাণুটা ভেঙে অনেক শক্তি আমরা তৈরি করি। তো এগুলোই হচ্ছে আমাদের কি? অনবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তির বিশেষত্ব কি? যে এইটা আমরা একবার যদি ব্যবহার করি, এটা শেষ হয়ে যাবে। আর এটা তৈরি হতে প্রকৃতির লক্ষ লক্ষ বছর সময় লাগে। কত বছর সময় লাগে? লক্ষ লক্ষ বছর সময় লাগে। তারপরে আসে আমাদের নবায়নযোগ্য শক্তি। এইটা কি? যেই শক্তির উৎস হচ্ছে কখনো শেষ হয় না আর বারবার ব্যবহার করা যায়। এখানে একদম হেডলাইট করা আছে যে কখনো শেষ হয় না এবং বারবার ব্যবহার করা যায়। হাইলাইট করা আছে। তো একে কি বলা হয়? গ্রিন এনার্জিও বলা হয়। তো যদি প্রশ্ন বলা হয় যে কোন শক্তিকে গ্রিন এনার্জি বলা হয়? এটা হচ্ছে নবায়নযোগ্য বা রিনিউয়েবল এনার্জি সেইটা। এর আন্ডারে কি আছে? এর আন্ডারে আছে হচ্ছে আমার সৌরশক্তি। তো তোমরা যে ক্যালকুলেটরে দেখো না সোলার প্যানেল লাগানো আছে বা অনেকের বাসার ছাদে সোলার প্যানেল ব্যবহার করা হয়, সেইটা। সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। তারপরে আসে আমাদের বায়ু শক্তি, যেই টারবাইন গুলো দেখা হয়, উইন্ড মিল গুলো দেখা হয়, ওইখানে হচ্ছে বায়ু শক্তিগুলো ব্যবহার করা হয়, উইন্ড মিল। তারপরে আসে হচ্ছে জলবিদ্যুৎ, ড্যাম যেগুলা বাঁধ, বাঁধে হচ্ছে পানির বাধা দিয়ে পানির স্রোতটার শক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়। তারপরে আসে বায়োমাস আর বায়োফুয়েল। আর আসে হচ্ছে ভূতাপীয় শক্তি। মানে পৃথিবীর অভ্যন্তরের যে তাপ আছে সেইটা ব্যবহার করা। মানে পৃথিবীর যত নিচে যাবা, মাটি খুঁড়তে, খুঁড়তে যত নিচে যাবা দেখবা যে তাপমাত্রা বাড়তিছে। কারণ কি? কারণ আমাদের পৃথিবীর যে কেন্দ্রটা, যে কোরটা সেটা মানে অনেক বেশি চাপের মধ্যে থাকে আর সেখানে অনেক তাপ আছে, লাভা আছে। এই সবকিছু থাকার কারণে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা অনেক বেশি। আর এই তাপটা একদম অনেক উপর পর্যন্ত চলে আসে। আর এখান থেকে আমরা যে শক্তিটা পাই ওটা আমরা ব্যবহার করতে পারি। মানে কি করা হয় যে মাটির নিচে যেখানে তোমার লাভাটা আছে ওটা তো অনেক গরম। উপরের মাটিকেও সে গরম করে ফেলে। তারপরে আমাদের উপরে যে শহরগুলো থাকে তারা কি করে? যেগুলা মেইনলি শীতপ্রধান দেশ, যেগুলা শীত প্রধান দেশ তারা কি করে? মাটির নিচে তারা কিছু পাইপ দিয়ে দেয়। ওই পাইপে করে কি হয়? ওই পাইপে করে হচ্ছে বাষ্প তৈরি করা হয়। আর ওই বাষ্পের চাপ ব্যবহার করে আমরা উপরে হচ্ছে বিদ্যুৎ তৈরি করি। ভূতাপীয় শক্তি ব্যবহার করে হচ্ছে আমরা
এনার্জি পেতে পারি। তো এটা আমাদের নবায়নযোগ্য শক্তির মধ্যেই পড়ে। কারণ পৃথিবী তো কেন্দ্র তো গরমই, তার গরম, অনেক বেশি গরম। তারপরে আসে হচ্ছে শক্তির রূপান্তরের নিত্যতা। শক্তিকে আমরা সবাই ছোট থেকেই শুনছি যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তো কিভাবে রূপান্তরিত হয়? যেমন তোমার বাসায় যে টর্চ লাইটটা আছে, টর্চ লাইট যদি তুমি জ্বালাও, ও কি করে? ব্যাটারি থেকে শক্তি নেয়। ব্যাটারির মধ্যে কি থাকে? রাসায়নিক শক্তি থাকে। রাসায়নিক শক্তি কি হয়? বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর ওই বিদ্যুৎ শক্তি কি হয়ে যায়? ওটা আমাদের আলোক শক্তি হয়ে যায়। লাইটের ভিতরে যেয়ে সেখানে আলোক শক্তি তৈরি হয়ে যায়। জেনারেটরের ক্ষেত্রে কি হয়? জেনারেটরের ক্ষেত্রে যে যান্ত্রিক শক্তিটা থাকে, ওটা হচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আর উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? সালোক সংশ্লেষণ। এটা কি? সূর্যের যে শক্তি, সেটাকে ও গ্লুকোজ, অক্সিজেন এইগুলোতে রূপান্তর করে। তো কি? সৌরশক্তি থেকে সে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে ফেলে। তো এটাই হচ্ছে শক্তির রূপান্তর আর নিত্যতা। তারপরে আসে শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা নীতি। তো এটা কি? এটা হচ্ছে বিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। শক্তির কোনো সৃষ্টিও নাই, ধ্বংসও নাই। কেবল এক রূপ থেকে অন্য রূপ বা একাধিক রূপে পরিবর্তিত হয় খালি। এটাই হচ্ছে শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা। এখানে কি আসে? তোমাদেরকে যদি বলা হয় কোশ্চেনে যে শক্তির সংরক্ষণশীলতা মেনেছে কিনা? যদি এরকমটা বলা হয়, তাহলে বেশিরভাগ সময় সম্ভাবনা থাকে যে তোমাদেরকে হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তি নিয়ে কাজ করতে বলা হইছে। কি নিয়ে কাজ করতে বলা হইছে? গতিশক্তি আর বিভব শক্তি। তো একটা সংঘর্ষ দেওয়া থাকবে। সেখানে তোমরা দেখবা যে আদি গতিশক্তি সমান শেষ গতিশক্তি হচ্ছে কিনা। সবগুলো কি সামেশন চিহ্ন, মানে এক বা একাধিক বস্তু তো আছে, তাদের মধ্যে হচ্ছে কি শক্তির আদান প্রদান হবে। তো এই দুটা যদি সমান হয়, এক বা একাধিক বস্তুর গতিশক্তির যোগফল আর শেষ বস্তুর গতিশক্তির যোগফল যদি সমান হয়, তাহলে কি হবে? শক্তির সংরক্ষণশীলতা নীতি তারা মেনে চলেছে। এটা অনেকটা হচ্ছে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। এই যে ইকুয়েশনটা, এটাই হচ্ছে তোমার এই শক্তির সংরক্ষণশীলতা নীতি যদি ম্যাথে আসে তাহলে। তারপরে আসে আমাদের ক্ষমতার টপিকটা। ক্ষমতার টপিকটা কি? কাজ করার হারকে আমরা ক্ষমতা বলি। অর্থাৎ একক সময় যতটুকু কাজ সম্পাদিত হবে সেটাই হচ্ছে আমাদের ক্ষমতা। তো আমার টোটাল কাজ যদি W হয়, এটা আমি কতক্ষণ ধরে করছি? ধরি 20 সেকেন্ড ধরে করছি। 20 সেকেন্ডে আমি W কাজ করছি। তাহলে 1 সেকেন্ড আমি কি করব? W/20 কাজ করব। এটাই হচ্ছে আমার ক্ষমতা। এটা কি? ক্ষমতা। আর W টা কি আমাদের? W টা হচ্ছে আমাদের কাজ। তো ক্ষমতা কি? কাজ করার হারই হচ্ছে ক্ষমতা। মানে একক সময় যতটুকু কাজ সম্পাদিত হয় তাকে আমরা ক্ষমতা বলি। আর এই ক্ষমতার সূত্র কি? P is equals to W/T. W টা কি? কাজ। আর T টা সময়। এখন ওয়াটটা কি? ওয়াটটা হচ্ছে ১ সেকেন্ডে ১ জুল কাজ যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? ১ ওয়াট বলবো। ১ সেকেন্ডে ১ জুল কাজ হইছে। তাহলে কি সেটা ১ ওয়াট হবে। এটাকে আমরা কি? W দিয়ে লিখি। এখানে 10 কিলোওয়াট মানে কি? কিলো মানে কি? 10 টু দি পাওয়ার 3। 1 কিলোওয়াট সমান 10 টু দি পাওয়ার 3 ওয়াট। মেগাওয়াট মানে কি? 1 MW মানে 10 টু দি পাওয়ার 6। মেগা মানে কি? এম। এমটা কি? 10 টু দি পাওয়ার 6। তাহলে 1 মেগাওয়াট মানে 10 টু দি পাওয়ার 6 ওয়াট। এইটা। তারপরে আসে আমাদের টপিক। সেই টপিকটা কি? এই টপিকটা হচ্ছে কর্মদক্ষতা। দক্ষতা জিনিসটা কি? যেকোনো যন্ত্রে যে পরিমাণ শক্তি দেওয়া হয় সেটা কি করে? সম্পূর্ণ তো কাজে লাগে না। সেটা ঘর্ষণের কারণে বা তাপের কারণে কি হয়? শক্তিটা নষ্ট হয়ে যায়। আর তারপর যেই শক্তিটা বেঁচে থাকে বা যেই শক্তিটা বাকি থাকে সেটা দিয়ে সে বাকি কাজটুকু করে। তো যন্ত্রটি যতটুকু সফলভাবে শক্তি রূপান্তর করতে পারে তার হারই হচ্ছে কর্মদক্ষতা। যেমন অনেকটা এইরকম, যে কোনো একটা কাজ করার জন্যে আমি ২০ টাকা দিলাম। আমি কি দিলাম? কাউকে ২০ টাকা দিলাম। সে আমাকে ১৫ টাকার কাজ করে দিল। আর ৫ টাকা সে নিজে রেখে দিল। সেটা কি করলো? সে ধরো যে চা খেয়ে শেষ করে ফেলল। তো আমি তাকে দিলাম ২০ টাকা, সে আমাকে কয় টাকার কাজ করে দিল? ১৫ টাকার কাজ করে দিল। এখানে আমার ৫ টাকা কি নষ্ট হইছে না? ৫ টাকা কি হইছে আমার? অপচয় হইছে। আর সে আমার ১৫ টাকার কাজ করছে।
মানে সে কতটুকু এফিশিয়েন্টলি কাজ করছে? সে ৳১৫ কাজ এফিশিয়েন্টলি করছে। আর আমি ৳২০ কাজ করছি। আমি ৳২০ দিছি, সে ৳১৫ কাজ করছে। তো এখানে ইটা ইজ ইকুয়ালস টু বা এফিশিয়েন্সি হবে, সে কয় টাকার কাজ করছে? ৳১৫ কাজ করছে। আমি কয় টাকা দিছি? আমি দিছি ৳২০ ইন্টু ১০০ সমান যেটা হিসাব হয় সেটা হচ্ছে আমার এফিশিয়েন্সি। তো হিসাব করে দেখি কত আসে। ১৫/২০ গুণন ১০০ সে হচ্ছে আমার 75% এফিশিয়েন্টলি কাজ করছে বা তা যে যাকে দিয়ে আমি কাজ করিয়ে নিয়েছি তার কর্মদক্ষতা হচ্ছে ৭৫%। এইরকম। তো যদি তোমাকে বলা থাকে যে আমি দিলাম ২০ ওয়াট, ওকে ২০ ওয়াট দিয়ে থাকলাম। আর সে কাজ করছে কত? ১৫ ওয়াটের। কত কাজের করছে? সে ১৫ ওয়াটের কাজ করছে। তাহলে তার ইটা কত? তার ইটা হবে ২০ বিয়োগ ১৫, যে ২০ হচ্ছে কি? আমি যত দিচ্ছি, ১৫ টা কি? সে যতর কাজ করছে। ওকে না, এটা ২০ না। এটা হচ্ছে ৫ হবে। আমার কোয়েশ্চেনে আমি ঠিকভাবে লিখতে পারি নাই। তো যদি বলা হতো যে তুমি ২০ ওয়াট দিছো আর তোমার ৫ ওয়াট শক্তি নষ্ট হইছে। তাহলে তোমার কর্মদক্ষতা কত? ২০ থেকে আমি ৫ বিয়োগ করব ভাগ ২০। ৳২০ দিছি, ৳৫ নষ্ট করছে। কত টাকার কাজ করছে? ৳১৫ কাজ করছে। দিছি কত? ২০ ইন্টু 100 কতর কাজ করছে ভাগ কত টাকা দিছি ইন্টু ১০০। এটাই হচ্ছে আমার কর্মদক্ষতা। অনেকের মনে রাখতে কষ্ট হয়। তো সহজে বলে দিলাম যে আমি ৳২০ কাউকে দিছি, সে আমার ৳৫ খাইয়া ফেলল। ৳১৫ কাজ করলো। ১৫ কই যাবে? উপরে যাবে। আর আমি যত দিছি সেটা কই যাবে? সেটা নিচে চলে যাবে ইন্টু 100%। ইটা ইজ ইকুয়ালস টু কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। আবার ইটা ইজ ইকুয়ালস টু কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। কাজটা কি? কাজটা হচ্ছে আমার জুল। আর ক্ষমতাটা কি? ক্ষমতাটা হচ্ছে আমার ওয়াট। যদি আমি জুল দিয়ে হিসাব করি, আমার সবকিছু জুল দিয়েই করতে হবে। যদি ওয়াট দিয়ে হিসাব করি, তাহলে আমার সবকিছু কি করতে হবে? ওয়াট দিয়েই করতে হবে। এটাই। তো কার্যকর শক্তি কি? যে ইউজফুল এনার্জি কতটুকু কাজ করছে। তো কোনো যন্ত্র থেকে প্রাপ্ত যে পরিমাণ শক্তি সরাসরি আমাদের কাঙ্ক্ষিত কাজে লাগে। আমি যেই কাজটা করে নিতে চাচ্ছি, সেই কাজে সে যতটুকু শক্তি দেবে সেটাই হচ্ছে আমার কার্যকর শক্তি। এটাকে অনেক সময় কি বলা হয়? লব্ধ কার্যকর শক্তিও বলা হয়। তো লব্ধ কার্যকর শক্তি সমান কি? শক্তি সমান হচ্ছে প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি বিয়োগ অপচয়কৃত শক্তি। এটা কি? এটা হচ্ছে লব্ধ কার্যকর। ওকে। আর মোট প্রদত্ত শক্তি কি? যত মানে কোনো যন্ত্রকে সচল করার জন্য শুরুতে যে পরিমাণ শক্তি সরবরাহ করি। মানে আমরা যে পরিমাণ শক্তি সরবরাহ করব সেটা হচ্ছে আমাদের মোট প্রদত্ত শক্তি। তোমরা কি বুঝছো? ওকে, এনগেজমেন্ট এত লো কেন? ঘটনা কি? ঠিক আছে, রাকিব হোসেন বুঝতে পারছো। গুড। তারপরে কি আসে? তারপরে আমরা আমাদের আজকের সিকিউতে চলে আসি। একটি ১০ কিলোওয়াট ক্ষমতার ইঞ্জিন ২০০০ কেজি পানি ৩ মিনিটে ৯০ মিটার উচ্চতায় উঠাতে পারে। ইঞ্জিনটার কর্মদক্ষতা কত? ঠিক আছে, আমরা সলভ করি। কি, কি দেওয়া আছে? যে আমার ইঞ্জিনের ক্ষমতা কত? ১০ কিলোওয়াট। মানে আমি তার ভিতরে ১০ কিলোওয়াট সরবরাহ করতে পারি। আমি ইনপুট দেই কত? আমার ইনপুট হচ্ছে ১০ কিলোওয়াটের। ১০ কিলোওয়াট মানে কি? 10 ইন্টু ১০ এ ২০ এ ৩ টা শূন্য। ১, ২, ৩ ওয়াট। তারপরে আমার ভর দেওয়া আছে, আমার সময় দেওয়া আছে। আমার m ইজ ইকুয়ালস টু কত? ২০০০ কেজি। এখন পানির ক্ষেত্রে কি হয়? পানির ক্ষেত্রে ১ কেজি সমান ১ লিটার। আর যদি লিটার দেওয়া থাকতো সেটাকে আমি ১ কেজি লিখতে পারতাম। আর ১ কেজি দেওয়া থাকলে সেটাকে আমি ১ লিটার বলতে পারবো। ভালো কথা। আমার সময় কত দেওয়া আছে? ৩ মিনিট ৯০, আচ্ছা ৩ মিনিট দেওয়া আছে শুধু। এটা কি ৩ মিনিট?
3 মিনিট। 3 মিনিট মানে কি? 3 × 60 সমান 180 সেকেন্ড। আর আমি কত উচ্চতায় নিয়ে গেছি? 90 মিটার উচ্চতায় নিয়ে গেছি। তো ইঞ্জিনের কর্মদক্ষতা চাইছে। তাহলে এটা ইজ ইকুয়ালস টু কি করতে হবে? আমার কি সবকিছু ক্ষমতায় আছে? কিসে আছে? ক্ষমতায় আছে। তার মানে আমার উপরেও ক্ষমতা লাগবে। উপরে কি লাগবে আমার? ক্ষমতা লাগবে। নিচেও আমার ক্ষমতা লাগবে। কারণ আমার ক্ষমতাই দেওয়া আছে। ইন্টু 100। এটা কি ক্ষমতা? এটা হচ্ছে মোট ক্ষমতা। আর ওটা হচ্ছে লব্ধ ক্ষমতা। কি এটা? লব্ধ ক্ষমতা। কারণ লব্ধ ক্ষমতা কত আমরা কিভাবে বের করব? আমরা জানি ক্ষমতা ইজ ইকুয়ালস টু W/T। W কি? W হচ্ছে mgh/T। তাহলে এটা আমার কি? আউটপুট। এই আউটপুটটা আমার বের করতে হবে। তাহলে এটা ইজ ইকুয়ালস টু P আউটপুট, যেটা হচ্ছে কাজে লাগছে, ডিভাইডেড বাই P ইনপুট, যেটা আমি দিছি বা আমার ইঞ্জিনের নিজের ক্ষমতা, ইন্টু 100। আমার আউটপুট কত? আমার বের করতে হবে mgh। m এর ভ্যালু কত? 2000। জি এর ভ্যালু আমরা জানি 9.8। এইচ এর ভ্যালু দিচ্ছে 90 মিটার। ডিভাইডেড বাই সময় কত? সময় 180 সেকেন্ড। 180 ডিভাইডেড বাই পি ইনপুট। পি ইনপুট কত? 10, 1, 2, 3000 ইন্টু 100%। তাহলে এটা হিসাব করলে কত আসবে? আমাকে কেউ ক্যালকুলেট করে বলো। হিসাব করলে কত আসে? ক্যালকুলেশন করো, আমিও করি তাহলে ততক্ষণে। ওকে, ক্যালকুলেশন করলে আমাদের হিসাব আসা উচিত 98%। কত আসা উচিত? 98%। ওকে, তারপরে গ নাম্বার গেল। হ্যাঁ, এটা গেল আমাদের গ নাম্বার। এখন আমাদের হিসাব করতে হবে ঘ নাম্বারের জন্য। তো ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময় ওই পরিমাণ পানিকে 120 মিটার উচ্চতায় ওঠানোর জন্য ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে? আমার 2000 কেজির যেই পানিটা আছে সেটাই থাকবে। ওটাকে যখন আমরা 90 মিটারে তুলছি, এখন আমার 120 মিটার তুলতে হবে। 120 মিটার যদি তুলি তাহলে তো আমার একটা আউটপুট থাকবে। আউটপুট বলতে আমার তো একটা শক্তি খরচ করতে হবে উপরে তুলতে, তাই না? ওই শক্তিটা কি? ওই শক্তিটা হচ্ছে ও ঘুষ খাওয়া বাদ দিয়ে, তার ঘুষের অংশ বাদ দিয়ে যে অংশটুকু আছে সেইটা সে তুলছে। তো তার ঘুষের অংশ আমার হিসাব করতে হবে। মানে সে যতখানি অপচয় করছে সেটা আমার হিসাব করতে হবে। ধরি আমাদের ইঞ্জিন খুবই ভালো একটা মানুষ, সে ঘুষ খায়। সে কি ঘুষ খায়? সে ঘুষ খায় হচ্ছে আমাদের এই ক্ষমতা বা আমাদের শক্তিটাই সে ঘুষ নিয়ে নেয়। তো ঠিক আছে। ঘ নাম্বার কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের কি ওই সমপরিমাণ পানিই বলছে। তাহলে আমার 2000 কেজিই আছে। আমার জি হচ্ছে 9.8। তারপর আমরা হাইট কত বলছে? আমাদের হাইট বলছে এবার 120 মিটার উপরে তুলবো। কততে তুলবো? 120 মিটার উপরে তুলবো। তাহলে এর জন্য আমার কত শক্তি লাগবে বা কত ক্ষমতা লাগবে? mgh/t, তাই না? m এর ভ্যালু 2000, g এর ভ্যালু 9.8, h এর ভ্যালু 120 ডিভাইডেড বাই t কত? আমাদের কি সময় বলছে? উক্ত সময় মানে ওই সময় কত সময়? 3 মিনিট সময় মানে 180 সেকেন্ড। t is equals to 180 সেকেন্ড। ঠিক আছে, mght জানি। তাহলে t এর ভ্যালু 180। এটা হিসাব করলে কত আসে? এটা হিসাব করলে আসা উচিত 13066.67 ওয়াট। এটা কি আমাদের? এটা হচ্ছে আউটপুট, মানে সে কতখানি কাজ করছে। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে ওই ইঞ্জিনের জন্য কতটুকু ক্ষমতার পরিবর্তন করতে হবে। তাহলে আমি ধরে নিব যে এর যে কর্মদক্ষতা ওটা আমার 98%।
কতটা? 98%। 98%কে আমরা কিভাবে লিখতে পারি? 98/100 সমান 0.98। এটা মানে কি? এটা মানে হচ্ছে পি আউটপুট মানে ঘুষ ছাড়া টাকা ডিভাইডেড বাই ঘুষ সহ টোটাল টাকা মানে আমি কত দিচ্ছি ইন্টু 100। পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100। আমার কি লাগবে? আমার পি ইনপুট লাগবে। পি ইনপুট ইজ ইকুয়ালস টু পি আউট ডিভাইডেড বাই ইটা ইন্টু 100। মান বসাই দিই। 13066.67। এটা হলো কত? 0.98 ইন্টু 100 ইকুয়ালস টু কত? ওয়ালাইকুম আসসালাম শিবলি সাদিক, কেমন আছো? ওকে, কেউ হিসাব করে বলো দেখি এটা কত হবে? হিসাব করলে আমাদের পি ইনপুট আসবে 13,333.33 ওয়াট। হাতটা পিছলে যাচ্ছে। ওকে, আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের বলছে যে ইঞ্জিনটার সাহায্যে ওই সময়ে ওই পরিমাণ পানিকে 120 মিটার তুলতে আমার ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে। মানে আমার ইঞ্জিনের ক্ষমতা কত ছিল? 10 কিলোওয়াট। এখন আমি তার ক্ষমতা কত করব? এখন আমার ক্ষমতা এত করতে হইছে। এটা কি এখন আমার ইঞ্জিনের নতুন ক্ষমতা করতে হইছে। আমি কত পরিবর্তন করছি? ডেল পি ইজ ইকুয়ালস টু 13,333.33 বিয়োগ 10,000 ইজ ইকুয়ালস টু 3,333.33 ওয়াট। এত ক্ষমতা আমার পরিবর্তন করতে হইছে। এটাই কি? এটাই আমাদের অ্যান্সার। তোমরা ম্যাথ বুঝছো? রাকিব হোসেন বুঝছে। আর কেউ বোঝনি নাকি? ঠিক আছে। তারপরে আমরা চলে আসি নেক্সট ম্যাথে। নেক্সট ম্যাথে কি বলা হয়েছে? নেক্সট ম্যাথে বলা হয়েছে 1,500 জুল শক্তি সম্পন্ন দুটি বৈদ্যুতিক মোটর একই সাথে কাজ করছে। একটি মোটর 15 কেজি ভরের বস্তুকে 8 মিটার উপরে তুলছে, অন্যটি 12 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তুলছে। প্রথম মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। কি করতে হবে? প্রথম মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা সলভ করি। কর্মদক্ষতা আমাদের কিসে আছে? জুলে আছে, মানে শক্তি নিয়ে কাজ করতে হবে। কোনো ব্যাপার না। এটা ইজ ইকুয়ালস টু শক্তি মানে কি? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এমজিএইচ। এখানে ডিভাইডেড বাই টি করার কোনো দরকার নাই। মানে ক্ষমতার জন্য আমাদের কি করতে হতো? ক্ষমতার জন্য এমজিএইচ কে সময় দ্বারা ভাগ করতে হতো। শক্তির জন্য কি করতে হবে? সময় দ্বারা ভাগ করতে হবে না। তো প্রথম মোটরটির কর্মদক্ষতা আমাদের বের করতে বলছে। তো আমি কতটুকু কাজ করছি? আমি ইনপুট দিচ্ছি হচ্ছে আমার ইঞ্জিনের শক্তি যত। কত? আমার মোটর শক্তি হচ্ছে 1500 জুল। 1500 জুল। আমি আমার ইঞ্জিনটা কতখানি কাজ করছে? হচ্ছে 15 কেজিকে 8 মিটার উপরে তুলছে। ওখানে তার যে শক্তিটা লাগছে সেটাই সে কাজ করছে। এমজিএইচ পরিমাণ সে কাজ করছে। তার এম হচ্ছে 15 কেজি, জি হচ্ছে 9.8 আর তার হাইট কত? 8 মিটার। শক্তি কত হইছে? সে কত শক্তি দিছে? আর আমি এখানে পি লিখতেছি, এটা পি হবে না যেহেতু আমরা শক্তি নিয়ে কাজ করতেছি। এখন এটা হবে আমাদের এনার্জি। এনার্জির ই নিয়ে আমাদের কাজ করতে হবে। স্বর্ণা খাতুন কেমন আছো? বলো দেখি আমাদের এটার হিসাব করতে হবে। 15 গুণ 9.8 ইন্টু 8 কত হবে?
একজন মূল্য 1176। 1176, ঠিক আছে, উত্তর নিলাম 1176 জুল। ও ঠিক আছে, আমরা 1176 জুল সে কি করছে, কাজে লাগাইছে। আমরা দিছি তাকে কত, আমরা দিছি তাকে 1500 জুল। এটা প্রশ্ন দেওয়া আছে, মানে আমাদের ইঞ্জিন 1500 জুল খরচ করছে আর কাজ করছে কতখানি, 1176 টাকা। তাকে 1500 টাকা দিছি, সে 1176 টাকার কাজ করছে। তাহলে তার কর্মদক্ষতা কত, সে কাজ করছে কত, 1176 টাকার। আমি তাকে কত টাকা দিচ্ছি, আমি তাকে 1500 টাকা দিচ্ছি। তাহলে আমার এফিসিয়েন্সি কত হবে বা কর্মদক্ষতা কত হবে, হিসাব করো দেখি। ওকে, ভেরি গুড স্বর্ণা খাতুন, এটা হিসাব করো কর্মদক্ষতা কত হবে। আমার ইঞ্জিনকে আমি দিচ্ছি 1500 টাকা, সে কাজ করছে 1176 টাকার। তাহলে আমার কর্মদক্ষতা কত হবে, 1176, মানে সে যত টাকার কাজ করছে ডিভাইডেড বাই আমি তাকে যত টাকা দিচ্ছি ইন্টু 100। ওকে, নাকি অ্যান্সার দিল 78.4%। তাহলে আমার প্রথম বটের কর্মদক্ষতা কত, 78.4%। এটা হচ্ছে আমার গ নাম্বার। ঘ নাম্বারে বলা হয়েছে মোটর দুইটির শক্তির রূপান্তর প্রক্রিয়া শক্তি সংরক্ষণশীলতার নীতির আলোকে ব্যাখ্যা করো। আমরা কি করব, আমরা হচ্ছে মোটর দুইটার শক্তির রূপান্তর প্রক্রিয়া শক্তির সংরক্ষণশীলতার নীতির আলোকে ব্যাখ্যা করব। তো আমরা দেখব যে তারা কিরকম শক্তি ব্যবহার করছে। ঠিক আছে, খ নাম্বার, প্রথম মোটরের ক্ষেত্রে সে কতটুকু শক্তি ব্যবহার করছে, ই আউটপুট আমার ব্যবহার করতে হবে। ই আউটপুট কত পাইছি আমরা, 15 গুণ 9.8 ইন্টু 8, 15 গুণ 9.8 ইন্টু 8। এর উত্তর স্বর্ণা খাতুন দিচ্ছে 1176 জুল। 1176 জুল। তারপরে আমার প্রথম মোটর গেছে, প্রথম মোটর আমার এত শক্তি ব্যবহার করছে। দ্বিতীয় মোটর আমার কত শক্তি ব্যবহার করছে দেখি। তৃতীয় মোটর আমার, তার ই আউটপুট কত, এটা E2, এটা E1। ই আউটপুট ইজ ইকুয়ালস টু, সে দ্বিতীয় মোটর কি, অন্যটি 12 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তুলছে। ও কি করছে, ওর ভর ছিল 12 mgh, কত উপরে তুলছে, 10 মিটার উপরে তুলছে। তাহলে আমাদের হিসাব করতে আসে, এর উত্তর আসে 1176 জুল। তার মানে কি, প্রথম মোটরটা কতখানি অপচয় করছে, তার অপচয় করছে সে 1500 বিয়োগ 1176 সমান কত হয়, 1500 বিয়োগ 1176, সে 324 জুল অপচয় করছে। আমাদের দ্বিতীয় মোটরটাও 324 জুলই অপচয় করছে। তার মানে তারা একই অপচয় করছে। তো সংরক্ষণশীলতার নীতির আলোকে যখন আমাদের ব্যাখ্যা করতে বলছে, সংরক্ষণশীলতার নীতি কি, এটা হচ্ছে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। তো আমাদের যে এত টাকা, মানে এত শক্তি লস গেছে, কত লস হয়েছে, 324 জুল লস হয়েছে। ওই 324 জুল লসটা কই গেছে, তারা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার আলোকে তারা হচ্ছে তাপ শক্তি আর শব্দ শক্তি, এই দুইটা রূপান্তর হয়ে গেছে। আমাদের এই যে 324 জুল আছে, এই যে অপচয়টা হয়েছে, এটা কি হয়েছে, সে আমার তাপ শক্তি হয়েছে আর শব্দ শক্তি হয়েছে। এই ভাবেই হচ্ছে আমাদের কি হয়েছে, শক্তির সংরক্ষণশীলতা বলে যে সে 1176 জুল তো কাজের ক্ষেত্রে ব্যবহার করছে, আর বাকি 324 জুল তাপ শক্তি আর শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। এটা হচ্ছে ঘ নম্বর, এটা হচ্ছে ব্যাখ্যামূলক অ্যান্সার। এটা কি করতে বলছে, ব্যাখ্যা করতে হবে, মানে রিটেন টাইপ। ওকে, আমরা কি দেখাইছি, আমরা দেখাইছি যে আমার প্রথম মোটর আর দ্বিতীয় মোটর কত শক্তি খরচ করছে আর সে নষ্ট কত করছে। আমি তাকে 1500 জুল দিছি, তারা দুজনেই সমান 324 জুল অপচয় করছে।
তাহলে এই শক্তির কি হইছে? ৩২৪ জুল কই গেছে? এটাই আমাদের প্রশ্ন চাইছে। এই ৩২৪ জুল আমার তাপ শক্তি আর শব্দ শক্তিতে রূপান্তর হয়ে গেছে। ওকে? ১৭৬ বাহ! স্বর্ণা খাতুন আজকে একদম পাওয়ারে আছে। ঠিক আছে, আমাদের পরের কোয়েশ্চেন ৩ নাম্বার ম্যাথ। কি বলা হইছে? ৭৩৫ ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর ৯ মিটার উঁচু দালানের ছাদে ১০০০ লিটার পানির ট্যাংক পূর্ণ করতে ২ মিনিট ১২ সেকেন্ড চালানো হইছে। ঠিক আছে, আমার ক্ষমতা দিছে। কি দেওয়া হইছে? ক্ষমতা। ওয়াট মানে আমার পি নিয়ে কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে হবে? পি নিয়ে কাজ করতে হবে। এখানে লিখব। পি নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে। তো একটা মোটর কি করছে? ৯ মিটার উঁচু দালানের ছাদে ১০০০ লিটার পানির ট্যাংক পূর্ণ করতে ২ মিনিট ১২ সেকেন্ড সময় লাগছে। আচ্ছা, এটা একটা মোটর গেল। তারপরে বলছে যে ১৪৭০ ওয়াট কার্যকর ক্ষমতার দ্বিতীয় মোটর ১৫ মিটার উঁচু দালানের ছাদে ৩০০০ লিটার পানির ট্যাংক পূর্ণ করতে ৫ মিনিট ১২ সেকেন্ড চালাইছি। তো একটা মোটর হচ্ছে আমি কতক্ষণ চালাইছি? ২ মিনিট ১২ সেকেন্ড। আরেকটা মোটর ৫ মিনিট ১২ সেকেন্ড। দুটার কি ক্ষমতাও আলাদা। একটা ১৪৭০ ওয়াট, একটা ৭৩৫ ওয়াট। প্রথম মোটর ৯ মিটার তুলছি, দ্বিতীয় মোটর ১৫ মিটার তুলছি। একটা দিয়ে তুলছে ৩০০০ লিটার, একটা দিয়ে তুলছি ১০০০ লিটার। ঠিক আছে। গয়ে বলছে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি আমার নির্ণয় করতে হবে। মানে আমার ট্যাঙ্কটা যখন একদম উপরে আছে, তো এই উপরে থাকা অবস্থায় সে কত উপরে আছে? সে দেওয়া আছে ৯ মিটার উপরে। এই উচ্চতা হচ্ছে ৯ মিটার। ৯ মিটার উপরে কি আছে? ১০০০ লিটার পানি আমার আছে। তো ১০০০ লিটারের আমার বিভব শক্তি বের করতে হবে। কি বের করতে হবে? ইপি। ইপি ইজ ইকুয়ালস টু কি? আমরা জানি এমজিএইচ। এর এম কত? এখানে বলছে ১০০০ লিটার কি? পানি। পানির ক্ষেত্রে ১ লিটার সমান ১ কেজি। তাহলে ১০০০ লিটার সমান কত হবে? ১০০০ লিটার সমান ১০০০ কেজি। ভেরি গুড। তারপরে আমরা এখন হিসাব বসাই দিই। মাস ১০০০ কেজি। জি হচ্ছে আমার কত? 9.8। আর আমার হাইট কত বা উচ্চতা কত? ৯ মিটার। এদের মধ্যে এখন হিসাব করি। কত আসে? ৮৮,২০০ জুল। ৮৮,২০০ জুল। এটা কি আমার? এইটা আমার বিভব শক্তি, মানে পানিপূর্ণ অবস্থা আমার ট্যাঙ্কির বিভব শক্তি। এটা কি অ্যান্সার? ওকে। ঘ নাম্বার কি বলছে? উভয় মোটর দ্বারা ওঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি? তো এখন এই অতিরিক্ত পানি কিভাবে আসবে? অতিরিক্ত পানি বলতে হচ্ছে এই যে ২ মিনিট ১২ সেকেন্ডে সে অনেকখানি পানি তুলবে। সে তো একটা নির্দিষ্ট পরিমাণ পানি তুলবে, তাই না? এর মধ্যেই হচ্ছে সে কিছু অতিরিক্ত পানিও তুলে ফেলবে। তো ওই পানিটুক কত সেটা আমরা বের করব। কিভাবে করব? দাঁড়াও। আচ্ছা, এখানে স্পেস নাই না? দাঁড়া, স্পেস নিয়ে আসি। স্পেস, ঠিক আছে। কি বলছে? যে আমাদের অতিরিক্ত যে পানি আছে সেই পরিমাণ সমান হবে কিনা। তো ১ম মোটরের ক্ষেত্রে আমরা দেখি যে সে কি পরিমাণ অতিরিক্ত পানি বের করছে। ১ম মোটর। ১ম মোটরের ক্ষেত্রে আমি তাকে কি একটা ক্ষমতা দিয়ে দিছি ৭৩৫ ওয়াট। সে এর থেকে বেশি করতে পারবে না। সে কি আছে? সে ১০০০ লিটার পানি তুলছে। মানে ১০০০ কেজির পানি তুলছে। সে ৯ মিটার উপরে তুলছে আর তার সময় লাগছে ২ মিনিট ১২ সেকেন্ড। তাহলে এটাকে আমি পি এ কনভার্ট করে দিব। পি, সে কি করছে? আউটপুট দিছে। মানে সে কত কাজ করছে। আউটপুট মানে কত কাজ করছে সে। সে করছে এমজিএইচ বাই টি পরিমাণ কাজ। এমজিএইচ কত পাইছি আমরা এখানে? এই যে ৮৮,২০০ ডিভাইডেড বাই সময় কত? ২ মিনিট ১২ সেকেন্ড। ২ মিনিট মানে 2 ইনটু 60 সেকেন্ড, আবার ১২ যোগ হবে। তাহলে আমাদের ক্ষমতা কত আসে? আমাদের ক্ষমতা আসবে, ওকে, আমাদের কিভাবে হিসাব করা উচিত? সম্ভবত না। এটা তো হচ্ছে ১০০০ লিটার। মানে সে ১০০০ লিটারের জন্য কাজ করছে, তাই না? আমাদের কি করতে হবে? আমাদের তো অতিরিক্ত ধরতে হবে। সে ২ মিনিট ১২ সেকেন্ড কাজ করছে। তার মানে আমাদের এভাবে গেলে হবে না।
আমাদের ডিফারেন্টলি আগাতে হবে। আমাদের এম বের করতে হবে। আমাদের পি দেওয়া আছে, আমাদের এম বের করতে হবে, তাই না? আমরা ধরি, আমরা কি জানি? আমরা জানি পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, বা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পিটি। এখানে তো আমার বলা নাই যে কর্মদক্ষতার কোনো বিষয় বলা আছে, কোনো পার্সেন্টেজ দেওয়া আছে যে এত এত পার্সেন্টের কর্মদক্ষতা নাই। তার মানে আমি ইটা নিয়ে কাজ করব না, আমি ইটা নিয়ে কাজ করব না। আমি ধরে নিব যে আমার যে 735 ওয়াট যেটা আছে সম্পূর্ণটাই কাজ করতেছে। কি করতেছে? সম্পূর্ণটাই কাজ করতেছে। তো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমরা কি জানি? প্রথম মোটর যেহেতু এম ওয়ান ধরি, জি ইন্টু এইচ ইজ ইকুয়ালস টু, পি এর ভ্যালু কত? 735 ওয়াট। 735 ওয়াট। সময় কত? সময় হচ্ছে আমার 2 মিনিট যোগ 12 সেকেন্ড। এটা আমরা হিসাব করব। বা এম ওয়ান ইজ ইকুয়ালস টু, উপরে যেটা ক্যালকুলেশন করবে 735 গুণ 120 যোগ 12 ডিভাইডেড বাই জি এর ভ্যালু কত? 9.8। আর আমার এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে আমার 9 মিটার। এইটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের মাস কত আসবে? আমাদের এম ওয়ান আসবে, এম ওয়ান আসবে 1100 কেজি। এটা গেল প্রথম মোটরের ক্ষেত্রে। তাহলে অতিরিক্ত কত তুলছে? অতিরিক্ত কত তুলছে? আমাদের ট্যাঙ্কের ক্ষমতা হচ্ছে 1000 লিটার। সে তুলছে 1100 কেজি বা 1100 লিটার। 1 কেজি সমান 1 লিটার। তাহলে সে কত অতিরিক্ত তুলবে? 1100 বিয়োগ 1000 সমান 100 লিটার। এটা হচ্ছে প্রথম মোটরের ক্ষেত্রে গেল। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমরা তাহলে সেম ভাবে কাজ করব। দ্বিতীয় মোটর P2 is equals to W2 by T2, বা W2 is equals to P2 into T2। W2 এর ভ্যালু কি? M2 আমার বের করতে হবে। G 9.8 জানি, H2 এর হাইট আলাদা। দ্বিতীয় মোটরের ক্ষমতা কত? দ্বিতীয় মোটরের ক্ষমতা হচ্ছে 1470 ওয়াট। 1470। সময় কত লাগছে? সময় লাগছে 5 মিনিট 12 সেকেন্ড। সময় লাগছে 5 মিনিট 12 সেকেন্ড ইন্টু 5 মিনিট হলে 5 ইন্টু 60 যোগ 12, এইটা। বা আমার M2 কত হবে এখন? M2 ইজ ইকুয়ালস টু 1470 গুণন 530 শূন্য যোগ 12 ডিভাইডেড বাই জি এর মান কত? 9.8। আর আমার এইচ এর মান কত? আমার হাইট দেওয়া আছে 15 মিটার। 15 মিটার। তাহলে আমি কতটুকু পানি তুলছি? একজন হিসাব করে বলো দেখি কতটুকু পানি উঠছে। একজন বিজ্ঞানী আমাকে বললেন যেটা 3120 কেজি। 1 কেজি সমান 1 লিটার, মানে এটা 3120 লিটার হবে। তাহলে আমি অতিরিক্ত কত তুলছি? অতিরিক্ত আমার কত হচ্ছে? 3000 লিটার ধরতে পারে। সে ধরছে কত? 3120 লিটার। 3120 বিয়োগ 3000 সমান 120 লিটার। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে উভয় মোটর দ্বারা ওঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। অতিরিক্ত এখানে তুলছে, প্রথম মোটর তুলছে 100 লিটার, দ্বিতীয় মোটর তুলছে 120 লিটার, মানে সমান হবে না। এটা আমার উত্তর, সমান হবে না। তো চলে আসি আজকে আমাদের এমসিকিউতে। 1000 কেজি ভরের একটা বস্তুকে 15 সেকেন্ডে 20 মিটার উপরে তুলছি। আমার কাজ কত হবে? বল কত হবে? আর ক্ষমতা কত হবে? ঠিক আছে, আমরা বের করি। কাজ কাজ কি? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি এইচ, তাই না? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি এইচ। ফোর্সটা কি? এম জি। ঠিক আছে, এম কত? আমার 100 কেজি দেওয়া আছে। জি এর ভ্যালু 9.8। হাইটের ভ্যালু কত? 20 মিটার, 20। এটা একটা ডাব্লুর মান আসবে। এফ এর মান কত আসবে?
100 গুণন 9.8, এটা হবে 98। তার মানে 2 নাম্বার আমার সঠিক আছে। তোমরা কি বলো তো 1 নাম্বার ঠিক কিনা? আর আমার ক্ষমতা কত চাইছে? P ইজ ইকুয়ালস টু কি? W/T। আমার W এর মান কত বলো দেখি? W এর মান আসে হচ্ছে 19,600। 19,600। আর আমার সময় কত? সময় হচ্ছে 15 সেকেন্ড। 19,600 কে তাহলে কত দিয়ে ভাগ করব? 15 দিয়ে ভাগ করব। কত আসে? 1306 ওয়াট। এটাকে আমি 1.306 বা 1.31 কিলোওয়াট লিখতেই পারি। এটাও ঠিক। 2 নম্বরে কি ঠিক মনে হয়? 100 গুণন 9.8 করলে কিন্তু 980 হয়। তার মানে কি আমার 2 নাম্বার ভুল? ভুলেও এই ভুল করা যাবে না যে একটা 0 19-20 হয়ে গেল। তাহলে 1 নাম্বার কি সঠিক? উত্তর কি? 1 এবং 3। উত্তর আমার 1 এবং 3। 1 এবং 3 কোথায় আছে? 1 ও 3 আছে বি নাম্বারে। 100 কেজি। খুব ভালো। রেসপন্স আজকে ভালোই আছে। ঠিক আছে। হ্যাঁ, বি। ভেরি গুড। স্বর্ণা খাতুন ভেরি গুড। বি। তো চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। একটি ক্রেন দ্বারা 10 কেজি ভরের কোনো বস্তুকে 2 মিনিটে 10 মিটার উচ্চতায় তুললে, যেখানে জি হচ্ছে 9.8, আমার কি কৃতকাজ ঋণাত্মক? বিভব শক্তি 980 জুল আর কার্যকর ক্ষমতা 490 ওয়াট। এটার অ্যান্সার কত হবে? দেখি এটার অ্যান্সার কেমন হবে। তাহলে কৃতকাজ কি ঋণাত্মক? ইয়েস অর নো? একজন বলল ইয়েস। কেন ইয়েস? পৃথিবীর বিপরীতে কাজ করতেছে। ঠিক আছে। পৃথিবীর বিপরীতে কাজ করতেছে জন্য আমরা যে কাজটা করব সেটা কি হবে? ঋণাত্মক হবে। তো ওকে। আমরা পৃথিবীর বিপরীতে কাজ করতেছি জন্য কৃতকাজ ঋণাত্মক। ঠিক আছে। ওকে। তবে কি আমাদের বিভব শক্তি কত? ইপি ইজ ইকুয়ালস টু এমজিএইচ। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 10 কেজি। জি হচ্ছে আমাদের 9.8 আর এইচ কত? 10 মিটার উপরে তুলছি। 10 মিটার। বিভব শক্তি কত হচ্ছে? 980। ওকে। 980। গুড। স্বর্ণা খাতুন 980 লক। আর কার্যকর ক্ষমতা কত হবে? কার্যকর ক্ষমতা হচ্ছে W/T। W কত বেশি? 980। সময় কত? 2 মিনিট। 2 ইন্টু 60 সেকেন্ড। 980 ভাগ 120 কত হয়?
ওকে। আমাদের ক্ষমতা কত আসলো? 8.166 ওয়াট। আর এখানে কি বলছে? 490 ওয়াট। এটা কি হলো? এটা তো হলো না। তাহলে সঠিক উত্তর 1 এবং 2 এ। সঠিক উত্তর এ। পরবর্তী প্রশ্ন, জেনারেটরের কাজ কি? এ কি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে? তড়িৎ বিভব শক্তির বিবর্ধন করে? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে নাকি তড়িৎ শক্তির বিবর্ধন করে? কোনটা অ্যান্সার হবে? ওকে, অ্যান্সার হবে এ। অ্যান্সার হবে এ। হুম, তো আমারও তো মনে হয় যে এ, তেল দেই, তেল থেকেই তো হওয়ার কথা। কিন্তু আমাদের বইয়ে কি আছে জানো? আমাদের বইয়ে আছে যে জেনারেটর কি করে? জেনারেটর হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। আমাদের মনে হয় যে তেল থেকে হচ্ছে, কিন্তু জেনারেটর বলছে যে, বইয়ে বলছে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে। তো আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের হবে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে, সিতে। যেহেতু বইয়ে যা বলা আছে তাই সঠিক, দিয়ে দিই, কিছু করার নাই। তারপর, নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি? কোনটা? রাকিব হোসেন উত্তর দিছে এ, নিউক্লিয়ার। নিউক্লিয়ার অনবায়নযোগ্য। আর কেউ? স্বর্ণা খাতুনের উত্তরও এ, সঠিক উত্তর। নিউক্লিয়ার হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, কারণ এটা কি, এখানে ইউরেনিয়াম থাকে। এই ইউরেনিয়াম প্রকৃতিতে সহজে তৈরি হয় না। একবার ব্যবহার হয়ে গেলে আমরা বারবার ব্যবহার করতে পারবো না, সে ভেঙে যায়। বায়োমাসটা কি? বায়োমাসটা হচ্ছে পচনশীল বস্তুর যেই ভিতরে যে শক্তিটা থাকে সেটা ব্যবহার করা। বায়ু শক্তি কি? এটাও নবায়নযোগ্য। জিওথার্মাল, এটাও নবায়নযোগ্য। তাহলে এই সঠিক উত্তর, স্বর্ণা খাতুনের উত্তর সঠিক। তারপরে, হাত ঘষলে যে তাপ উৎপন্ন হয়, এটা শক্তির কি ধরনের রূপান্তর? হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এটা শক্তির কি ধরনের রূপান্তর? আনসার দিল ডি, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। রান্না খাতুন ও ডি। সঠিক উত্তর ডি। সবাই যখন ডি বলতেছে ডি হবে। যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, কারণ আমরা হাত যখন ব্যবহার করতেছি, আমাদের হাতটা কি যন্ত্রের মতো কাজ করতেছে, আর ঘষার ফলে তাপ তৈরি হচ্ছে, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। তারপরের প্রশ্ন, এটা একটু ট্রিকি, যে হাত পাখা দিয়ে যে বাতাস করতেছি, বাতাস করলে ব্যক্তির ক্ষেত্রে কি হয়? যে মানুষটা তার কি হচ্ছে? তার কি যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে? নিউক্লিয়ার কই থেকে আসলো আল্লাহ জানে। রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় নাকি রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়? কে দেখি উত্তর? সি বললো একজন, রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আর কেউ? রন্না খাতুন, সি সঠিক। সি হবে সঠিক উত্তর। নো, কর্মদক্ষতার ক্ষেত্রে, কর্মদক্ষতার ক্ষেত্রে কি হবে? কর্মদক্ষতা সমান অপচয়কৃত শক্তি, মানে যে শক্তি অপচয় করে ফেলছি, এটা ইজ ইকুয়ালস টু অপচয় ডিভাইডেড বাই যত আমি শক্তি দিছি, মোট শক্তি। আচ্ছা, এটাকে মোটই লিখি, মোট। এটা কি এইটা?
এটা তো না। এটার আনসার কি হবে বলো দেখি। আবার পরে এটা হচ্ছে ১ নম্বরের ক্ষেত্রে। বলছে যে অপচয়কৃত শক্তি ডিভাইডেড বাই মোট শক্তি। ২ নম্বরের ক্ষেত্রে বলছে ইটা ইজ ইকুয়ালস টু লব্ধ কার্যকর শক্তি, মানে যে শক্তিটা কাজ করছে ডিভাইডেড বাই মোট শক্তি। আর ৩ নম্বরে বলা হইছে ইটা ইজ ইকুয়ালস টু প্রদত্ত শক্তি, মানে যে শক্তিটা দিছি বা মোট শক্তি যেটা, বিয়োগ অপচয়কৃত শক্তি ডিভাইডেড বাই মোট শক্তি। কোনটা হবে সঠিক উত্তর? একজন বলল সি। দেখি স্বর্ণা খাতুন কি বলে। সে কি আছে? সে আছে ২ আর ৩। ১ কেন হলো না? কারণ উপরে তো আমরা অপচয়কৃত শক্তি নেই না। উপরে আমরা কি নেই? যতটুকু কাজ করছে। উপরে কি দেই? যতটুকু কাজ করছে। তাহলে ২ আর ৩ হবে আমার সঠিক উত্তর। একটা হচ্ছে লব্ধ কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি। আর প্রদত্ত শক্তি থেকে যদি আমি অপচয়কৃত শক্তি বিয়োগ করে দিই, তাহলে সেটা কি হবে আমার? লব্ধ কার্যকর শক্তি। স্বর্ণা খাতুন বরাবরই সঠিক উত্তর দিয়েছে। ওকে। তো আজকের ক্লাস এতখানিই ছিল। তো এই দিয়ে আমাদের হচ্ছে ৪র্থ অধ্যায় যেটা, সেটাও শেষ হয়ে গেল। এই অধ্যায়ে আমরা কি পড়ছি? ২ টা ক্লাস লাগছে অধ্যায়ে। এই অধ্যায়ে আমরা হচ্ছে ১ম দিকে বিভিন্ন বল নিয়ে কাজ নিয়ে কাজ করছি, যে কাজ জিনিসটা কি। তারপর গতিশক্তি আর বিভব শক্তি নিয়ে আলোচনা করলাম। আর আজকের ক্লাসে আমরা কর্মদক্ষতা নিয়ে মেইনলি আলোচনা করছি। এই ৩ টা টপিকই হচ্ছে ৪র্থ অধ্যায়ের মেইন টপিক। এগুলার উপর ভিত্তি করে বেশিরভাগ কোয়েশ্চেন দেয়, আর কিছু কিছু কোয়েশ্চেন ব্যাখ্যামূলক আসে নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য শক্তি থেকে। এখানে হচ্ছে তোমাদের ইউরেনিয়ামের একটা বিক্রিয়া দেওয়া আছে। ইউরেনিয়ামের বিক্রিয়াটা তোমরা মুখস্থ করো, ওখান থেকে এমসিকিউ আসতে পারে। আর বাস এখানেই আজকের ক্লাস এতখানি। কালকে না, কালকে কি বার? কালকে তো শুক্রবার, তাই না? আমাদের ক্লাস হবে হচ্ছে রবি, মঙ্গল আর বৃহস্পতিবার, সপ্তাহে ৩ দিন করে। সপ্তাহে ৩ দিন। আর হচ্ছে তোমরা যদি ক্লাসের রুটিন দেখতে চাও, আমি দেখাই। তোমরা হচ্ছে বন্ধুস্কুল.com এ যাবা। এইখানে দেখো তোমাদের হচ্ছে ২৬-এর ফিজিক্সের রিভিশন ব্যাচটা দেওয়া আছে। এখানে তোমরা রুটিনও দেখতে পারবা এখান থেকে। এই যে রুটিন। আজকে আমাদের কি ১৫ তারিখ। ১৫ তারিখ ৮ নাম্বার লেকচার শক্তির উৎস আর এই যে ক্ষমতা কর্মদক্ষতা দেখার কথা ছিল, এগুলো আমরা দেখছি। নেক্সট ক্লাস ১৮ তারিখে তরঙ্গের উপরে। আর ৩ টা অধ্যায় বাকি আমাদের। আর ৩ টা অধ্যায় বাকি। আর কয়টা ক্লাস? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। আর ৮ টা ক্লাস নিলে হচ্ছে তোমাদের ফিজিক্স কমপ্লিট হয়ে যাবে ফেব্রুয়ারি ৩ তারিখের মধ্যে। যদিও মেইনলি ১৫ তারিখেই শেষ হয়ে যাবে, মানে ফেব্রুয়ারির এটা কি ১ তারিখ? ১ তারিখেই মেইন পড়া শেষ হয়ে যাবে। তারপরে ৩ তারিখে আমরা রিভিউ করব সবকিছু আবার। যে কোনো সমস্যা-টমস্যা হইছে কিনা। তো ক্লাস কেমন মনে হলো? এখন পর্যন্ত যতগুলো ক্লাস নেওয়া হয়েছে। আমরা তো ৭ টা ৮ টা ক্লাস অলরেডি একসাথে করে ফেলছি। ক্লাস ভালো হইছে। আচ্ছা, ওকে। ক্লাস ভালো হইছে। ভালো হইলে তো ভালোই। যাক, পরিশ্রম সফল হইছে, পরিশ্রম সার্থক। ক্লাস ভালো হচ্ছে। তোমরা তো বুঝতেছো, তাই না? ওকে, বুঝতেছো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতখানি। কেউ কিছু বলবো আর?
থাকি, 2 মিনিট থাকি। শেষ আজকে আমাদের। আমরা তাহলে প্রথম অধ্যায় করছি, ভৌত রাশি, গতির অধ্যায় করে ফেলছি, বলের অধ্যায় করে ফেলছি। আমাদের আজকে কাজ ক্ষমতা শক্তিও শেষ হয়ে গেছে। আমাদের 4টা অধ্যায় অলরেডি কমপ্লিট। আর 3টা অধ্যায় করলে আমাদের সবগুলো টপিক শেষ। ঠিক আছে তাহলে, সবাইকে খোদা হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাসে। এই দিয়ে ক্লাসটা আজকে শেষ করছি। ওকে, তোমাদের বন্ধুদেরকেও ক্লাসগুলো শেয়ার করো যে ভাই ভালো ক্লাস নিচ্ছে, তোমরাও পড়ে দেখো, ভালোই লাগবে। নিজের বন্ধুদেরকেও জানাবা। ঠিক আছে, একা একা ক্লাস কেন করবা, বন্ধুদেরকেও জানাবা যে এই দেখো ভাইয়া ভালো ক্লাস নিচ্ছে, করো, তোমরাও পড়ো, আমিও পড়ি। পরীক্ষা তো সামনেই। তোমাদের তো আজকে পরীক্ষার মানে ডেট দিছে তাই না, 11 তারিখে, এপ্রিলের 21 তারিখে মেবি বললো, ওই রকমই কিছু একটা দেখলাম। তোমাদের তো রুটিন দিয়ে দিচ্ছে। ফিজিক্সে মেবি 2 দিন কি 3 দিনের মতো ছুটি আসছে। ওকে, প্রিপারেশন নিতে থাকো, সময় আছে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিলের ধরি, এপ্রিল, হ্যাঁ। এখন থেকে যদি পড়া শুরু করো কভার হয়ে যাবে সব, সবগুলো চ্যাপ্টার কভার করা সম্ভব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাসের মধ্যে এসএসসির পড়া রিভিশন দেওয়া ইজি, বেশ ইজি যদি আগে থেকে টপ ক্লিয়ার থাকে। Okay, চেষ্টা করতে থাকো, হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।